মানুষ দেখে শেখে, না হয় ঠেকে শেখে। তো আমার এরকম কিছু কিছু দেখে শিখেছি, কোথাও ঠেকে শিখেছি। আমি যেটা বিশ্বাস করি, জীবনে বেঁচে থাকতে গেলে সাঁতার কাটতে হয় মানুষকে। তো সাঁতার কেটে যদি বেঁচে থাকতে হবে তাহলে পুকুরে কেন, সমুদ্রে নয় কেন? আমি যেই স্ট্রাগলগুলি করেছি সেটা শুধুমাত্র আমার জেন্ডারের জন্য। বাংলাদেশের মধ্যে একটা জায়গায় আমার মধ্যে একটা গুণী মেয়ে না খেয়েছিল। বাংলাদেশে কার সাথে কাজ করতে চাই? আমিন খান। আমিন খান কেন? ওনাকে আমার ভীষণ ছোটবেলা থেকে আমার ওনার পছন্দ। আজ গায়ে হলুদ সিনেমা না, চোখ যে মনের কথা বলে, আমি তো ওনার এই গান দেখে ওনার প্রেমে পড়ে গেছি। মানে আমার ফ্যামিলিতে আমার অ্যাকসেপ্টেন্সের জায়গাটা এটাই ছিল যে সারা জীবনে আমি একটা কথাই শুনেছি, আমার জন্য মান সম্মান নষ্ট হয়। বুলিং, হ্যারাসমেন্ট, এই পিটিএসডিগুলি আমার আসলো কোত্থেকে, মানে কোত্থেকে আসলো আমার? মানে আমি ঘুমের মধ্যে এখন আমি চিৎকার দিয়ে উঠি। আমার এরকম, আমার পায়ের নখ থেকে শুরু করে আমার মাথার চুল পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে মানে ব্যাড টাচ নাই। আমার সহজ সরল বাবাটার মাথা খাইলো কে? এই সমাজের সেই সমস্ত মানুষ। আমার বাবার কানে এটা ঢুকিয়ে দেওয়া হলো যে আমার বাবা নিশ্চয়ই কোনো একটা সময় কোনো পাপ করেছেন যার ফল আমি। বাড়ি যাবো, আব্বুর কবরটা দেখার ইচ্ছা এখনো আছে। মাফ করে দিয়েছি সবাইকে যারা আমার উপরে অবিচার করেছে, যারা আমার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজনে। আমাদের সাথে রয়েছে তাসনুবা আনান, যিনি একাধারে একজন অধিকার কর্মী, মডেল, এবং তিনি আপাতত দেশ এবং দেশের বাইরে সমন্বয় করে চলছেন। আমরা খুবই সৌভাগ্যবান তাকে পেয়েছি, তিনি রয়েছেন আমাদের মাঝে। আর তার নামটা, এই তাসনুবা আনান নামটার জন্য তাকে যে কতটা স্ট্রাগল করতে হয়েছে সেটা তার মুখ থেকে শুনবো। কী অবস্থা? অনেক ভালো লাগছে এই বাংলাদেশে দেখে। আমারও ভীষণ ভীষণ, অনেক দিন পর দেশ, দেশের মাটি, দেশের ফুল পাখি খুব মিস করেন না? ভীষণ। মানে আমি তো টিএসসি, শিল্পকলা এগুলো চষে বেড়ানো মানুষ, হঠাৎ করে আমি বিদেশ, মানে গাছ ফুল অন্যরকম বাতাস, অন্যরকম মানুষ, এই যে নতুন একটা অ্যাডাপ্টেশন, মানে ভীষণ রকমের মিস করতাম আমি আমার দেশ। স্পেশালি আমার থিয়েটার মিস করতাম, আমার নিজের দলের মানুষজন। একটু সমন্বয়তে তো সময় লাগে। সুন্দর লাগছে। কবে আসা হয়েছে? থ্যাংক ইউ। এপ্রিলের 16 তারিখ। তার মানে গরমের মধ্যেই? বৃষ্টি তো হলো, বৃষ্টি ঝরলো। হ্যাঁ, আমি আসছি নাকি দেশে গরম বেড়ে গেছে? এটা কে বলে? বলে না, প্রেমিকরা থাকে না। প্রেমিক কেমন আছে তোমার? প্রেমিক অসংখ্য প্রেমিক আমার। প্রেমিকের উদ্দেশ্যে এই যে গরম, তাসনুবা আনান কি বলবে আসলে? তারা অসংখ্য ভালোবাসে এবং তাদের ভালোবাসা চলমান থাকুক। তাদের ভালোবাসা যে জার্নিটা, এটা চলমান থাকলে আমি প্রাণ পাই, কাজ করার আগ্রহ পাই, বেঁচে থাকার তাগিদ অনুভব করি। এই যে বাঙালিয়ানা একটা সাজ, তাসনুবা আনানের যে শাড়ি, সুন্দর একটা শাড়ি, সাথে ম্যাচ করে আবার কানে, এটা জানি না, স্টাইলটা জানি না, তবে খুব চমৎকার লাগছে। এই যে সাজটা, এটা কি সকল প্রেমিকের উদ্দেশ্যে নাকি একজন বিশেষ কারো উদ্দেশ্যে? আচ্ছা, এই শাড়িটা হচ্ছে গিয়ে গিফটের শাড়ি, একজন বিশেষ মানুষের কাছ থেকে পাওয়া, এবং এটা খুব কমফোর্টেবল, এবং যেই পরিমাণ গরম বাইরে, তো আমার যেটা হয় যে ফ্যাশনের ক্ষেত্রে আমি কাউকে ফলো করি না। ফ্যাশনের ক্ষেত্রে আমি আরামদায়ক খুঁজি এবং আমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাই। তো তোমার প্রোগ্রামে আসবো, তো আমার ইচ্ছা হচ্ছিল খোপা একটু ফুল পরি। সো কালকে রাতের বেলা ফুল আমার ফ্রিজে ছিল, তো সকালবেলা পরে যখন বেরোলাম তখন আমার এক গাদা মেকআপ। এমনিতে যেটা হচ্ছে যে আমার বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, মানে চরিত্রায়ন ছাড়া মেকআপ করতে আমার আসলেই বিরক্ত লাগে। আমার একটু মেকআপ ছাড়া থাকতেই পছন্দ। সো যেহেতু আজকে একটু ক্যামেরা চেহারা দেখাতেই হবে, সো ন্যাচারাল লুকে যতক্ষণ ভালো থাকা যায়। সুন্দর তাসনুবা আনান, এর তো মানে হেটার্স থাকার কথা না, কিন্তু আমার অনেক দেখি শুনি, এবং তোমার কথাও মনে হয় যে হেটার্স রয়েছে। তাদের উদ্দেশ্যে কি কিছু বলা যায়? আমি সবসময় আমার হেটার্সদেরকে আমার প্রেমিকদের চাইতেও বেশি ভালোবাসি, কারণ প্রেমিকরা আমাকে পজিটিভিটি শেখায়, প্রেমিকরা আমাকে সামনে চলতে হেল্প করে, সবসময় আমাকে ইন্সপায়ার করে। আর হেটার্সরা আমাকে অন্য রকমভাবে শুদ্ধ করে, কারণ ওনারা সমালোচনা করে বলেই আমি নিজেকে গোছাতে পারি। আর হেটার্স থাকা তো ভালো জিনিস, আমার যেটা মনে হয়, আই লাভ দেম। আমি তাদেরকে ভীষণ ভালোবাসি, ভীষণ পছন্দ করি, কারণ তারা সময় করে আমাকে দেখে, আমার কাজ নিয়ে সমালোচনা করে। সো এটা তো হচ্ছে গিয়ে বিরাট পাওয়া। মানে আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করি, যে আমাকে আলোচনার চাইতে যদি আমার ভুল ত্রুটিকেও শুধরে দেয়, আমার সেই মানুষকে ভীষণ পছন্দ। তখন তারা একটু অন্য রকমভাবে করে, যদি একটু কষ্ট পাওয়া হয়, তো দিন শেষে হচ্ছে গিয়ে অ্যাপ্রোচ।
বিশেষ কারোর জন্য কি অন্যরকম সাজা হয় কখনো বিশেষ মানুষের জন্য? ভীষণ। আমি শাড়ি পরি নিজের জন্য প্রথমত, এবং আমার বিশেষ মানুষ তো তাদেরও পছন্দের রং বা তারও পছন্দের রং নিশ্চয়ই রয়েছে। সো দেশে আসার পরেই আমি প্রথম যেদিন শাড়ি পরেছি সেটা বিশেষ মানুষের পছন্দের রঙই পরেছি। সো যেটা হয় যে মানে সময় আর হচ্ছে নিউ ইয়র্কে আমি মাইনাস তাপমাত্রায়ও আমি শাড়ি পরেছি এবং স্লিভলেস সেটা। সো তুমি এখন গ্লোবাল স্টার বাবা, কত বড় শব্দ। মানে তুমি তো সংবাদ কর্মী ছিলে, সংবাদ পাঠিকা ছিলে, এবং তুমি থিয়েটারে কাজ করেছো, বাংলাদেশের ছবিতে কাজ করেছো, কষায় কাজ করেছো, এবং আরেকটা গোল যেটা অবশ্যই এখনো না, গোলের আসলে কি গোলটা আসলে দুঃখজনক, যেটা হচ্ছে যে আমার সাথে টিম আর কোনো যোগাযোগ করে না, কেন করে না জানি না। তো আমি চলে যাওয়াতে কিন্তু কারো কোনো স্কেডিউল মানে আমি কোনো শিডিউল জনিত কারণ আমার জন্য না, ব্যক্তিগতভাবে। কারণ আমি ব্যক্তিগতভাবে একটু স্বচ্ছ থাকতে পছন্দ করি, এবং এই যে আমার জন্য কোনো একটা কাজ থেমে আছে বা থেমে থাকবে এই দায় মাথায় নেওয়াটা মুশকিল। সো এটা আমার জন্য নয়। আর কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে কষায় খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, মামুন ভাই টিমে কাজ করেছি এবং দ্যাটস মাই ফার্স্ট ফিল্ম। তোমার মনে আছে তুমি নিউজ করেছিলে? দুইটা ছবি একসাথে কাজ করার কথা ছিল, বাট তখন তো আমি স্টুডেন্ট, আমি পাবলিক হেলথ পড়ছিলাম, তখন আমার মাস্টার্স চলছিল, নিউজ পড়ছিলাম, ভীষণ রকমের ব্যস্ততা ছিল। বাট সব মিলে লাইফে একটা সমন্বয়, যেটা এই যে বাংলাদেশে আসাটা, এটার একটা উদ্দেশ্য রয়েছে যে কোনো কাজ করা হবে সবিজে। অবশ্যই কাজ করবই, কাজের জন্যই আসা। কিন্তু কাজটা আসলে যে কি আমি কাজ খুঁজছি, তো বিষয়টা হচ্ছে যে যেটা মানে বাংলাদেশে যেটা হচ্ছে যে আমি বিভিন্ন ডিরেক্টরদের সাথে এক্সপেরিমেন্ট করতে চাই এবং বিভিন্ন চরিত্রে নিজেকে দেখতে চাই, এবং সেটার জন্য যে কেউ যদি আমাকে নক করে কাজ করতে চাই, ব্যাটে বলে মিললে অবশ্যই কাজ করব। আর এখন যে জায়গাটা শুধুমাত্র বাংলাদেশ না, বিষয়টা হচ্ছে যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো ডিরেক্টর যদি মনে করে যে এই চরিত্রটার জন্য দাশনুভা কাজ করতে হবে, আমি সেখানেই কাজ করতে চাই। এবং আমি খুব ভালোভাবে জানি আমার জীবনে সুযোগ খুব কম আসবে, এবং সেই খুব কম সুযোগে আমাকে আমার বেস্টটা দিতে হবে। এবং সম্প্রতি তোমাকে নিয়ে নিউজও হয়েছে, যেটা দেখলাম নিউ ইয়র্ক টাইমসে। এটা একটা বড় একটা বিষয় তোমাকে নিয়ে, এটার অভিজ্ঞতা একটু শেয়ার করো। ওকে, সো আমি নিউ ইয়র্কে যাওয়ার পরে আমি যখন গেলাম, আমার কিন্তু থাকার কোনো প্ল্যান ছিল না। আমি গেলাম একটা অ্যাওয়ার্ড শোতে, তারপর তখন আমি মাস্টার্সটাও করছি। ওখানে মাইনাস তাপমাত্রায় বরফ পড়া শুরু হলো, আমি শরীর খারাপ হয়ে গেল। তা আমি ওখানে শরীর খারাপ হওয়ার পর এখন ডাক্তারের কাছে যেতে গেলে তো ইন্স্যুরেন্স লাগবে, ওদের সাথে তো মানে এরকম না যে ডক্টরের কাছে গেলাম আর ট্রিটমেন্ট করে চলে আসলাম। ইন্স্যুরেন্স ছাড়া ডক্টর দেখবে না, এবং ইন্স্যুরেন্স ছাড়া যদি দেখেও অনেক টাকা, আমার কাছে তো এত টাকা নাই। সো ওখানে গিয়ে যখন আমি আমার পেপারসে যে জায়গাগুলি ছিল ওগুলি শেষ হওয়ার পরে, তখন আমি ভাবলাম যে আমার মনে হয় মিডিয়া ক্যারিয়ার শেষ। না আমি নিউজ পড়তে পারবো, না আমি কোনোদিন অ্যাক্টিং করতে পারবো, মঞ্চ তো নাই, কি করবো? ওইখানে তো করছো মঞ্চ। না সেটাই বলছি। তখন যখন হচ্ছে যে আমি ওই সিচুয়েশনেই আমি হচ্ছে গিয়ে কাস্টিং কলটা পাই, পাবলিক অপরচুনিটিস যে শোটা আমি ওখানে করি। তো ওখানে করার পরে হচ্ছে মনে কর ওই একটা প্রোডাকশন আমার লাইফটাই চেঞ্জ করে দিল। আমি যখন প্রথম শো করা শুরু করি তখনও আমার শরীর খারাপ। মায়া হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার ছিল, ও আমাকে যখন ফোন করি আমাকে বলে যে ইমেইল নট ফোন, মানে ইমেল করে যখন আমাকে বলে যে আমার ইন্টারভিউ করতে যায় নিউ ইয়র্ক টাইমসে, আমার এত বড় আর্টিকেল, মানে সেই খুশি, বাদ ভাঙা খুশি, মানে আমি বলে বোঝাতে পারবো না। ইলগার সাথে তুমি রয়েছে, ইলকা ওয়ার্ল্ডের চেয়ার, এটা কি নিউ ইয়র্কে রয়েছে? না, নিউ ইয়র্কে আমাদের কাজ হয়, কিন্তু আমাদের হেড অফিস যেহেতু জেনেভাতে, তো ইলগা ওয়ার্ল্ড যেহেতু, ইলগার অনেকগুলি ব্রাঞ্চ আছে, ইলগা ল্যাক, ইলগা ইউরোপ, ইলগা এশিয়া, ইলগা ওশানিয়া, সো ইলগা ল্যাটিন আমেরিকা, সো এরকম আমাদের যে 7-8টা জোনে আমরা কাজ করি। তো এই জোনগুলি মিলিয়ে যেটা হচ্ছে কি ইলগা ওয়ার্ল্ড। তো সেই ইলগা ওয়ার্ল্ডের একটা স্টিয়ারিং বোর্ডের চেয়ার আমি। তো যে ক্ষেত্রে হয় যেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইডে কাজ করি, বিভিন্ন দেশের সমন্বয়ে। আর যখন আমাদের যেই দেশে মিটিং হয় আমরা সেই দেশে অ্যাটেন্ড করি। তুমি যেহেতু ওইখানে নিউ ইয়র্কে রয়েছো, এইটার কিছু মানে অ্যাডভান্টেজ তুমি নিচ্ছ কিনা? অ্যাডভান্টেজ শব্দটা কেমন? না, অ্যাডভান্টেজ বলে কিছু নাই। আমি সুন্দর করে যদি বলি, ওইখানে তুমি এটার সাথে যুক্ত আছো কিনা? না, মানে বিষয়টা হচ্ছে যে অনেকের অনেক ধরনের ভ্রান্ত ধারণা থাকে। আচ্ছা, আমি দেশ থেকে চলে গেলাম কেন? প্রথম কথা হচ্ছে উদ্দেশ্য কি ছিল, আমেরিকা কেন? আমি যদি তোমার প্রশ্নটা বুঝে থাকি, মানে সমস্যা সব জায়গায়, দেশে আসাও সমস্যা, কেন দেশে আসছেন প্রশ্ন, হ্যাঁ কেন দেশ থেকে তাহলে চলে গেলেন এটাও সমস্যা, মানে চলে যাওয়াও সমস্যা, ফিরে আসাও সমস্যা। গ্লোবাল স্টার থাকলে তার সম্পর্কে অনেক রকমের সো আই ডোন্ট কেয়ার। তো বিষয়টা আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে
এই যে অর্গানাইজেশন, যতগুলি অর্গানাইজেশনগুলির সাথে আমি কাজ করি সবগুলি ভলান্টারি প্ল্যাটফর্ম, সবগুলি ভলান্টারি প্ল্যাটফর্ম। এখান থেকে আমাকে কেউ কোনো রেমুনারেশন দেয় না। আমার রেমুনারেশনটুকু সেখান থেকে আসে যেখান থেকে আমি প্রফেশনাল কাজ করি, আমার অ্যাক্টিং। হ্যাঁ, এবং আমেরিকায় প্রফেশনাল থিয়েটার অ্যাক্টিং করি আমি। আমার মনে হয় বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড থেকে এটা আমার জীবনে অনেক বড় পাওয়া। আর যত যা মানে আমি অ্যাক্টিভিজম করি, আমি এই ভলান্টিয়ার অর্গানাইজেশনগুলি কাজ করি, ওটা আমার দায়বদ্ধতার জায়গা বা আমার কর্তব্যের জায়গা থেকে করি। ভলান্টিয়ার ওয়ার্ক করলে তোমার ওইখানে ধরো চলাচলের জন্য, নিজেকে মেনটেন্সের জন্য টাকা পয়সা সব কিছু মিলে ওটা কীভাবে হয়? মানে আমি তো একটা প্রফেশনাল অ্যাক্টিংই করি না, ওইখান থেকেই টাকা পয়সা যতটুকু হয় অতটুকু দিয়ে জীবন চলতে হয়। অনেক প্রশ্ন থাকে তো। আমার কিন্তু খুব লাক্সারিয়াস লাইফ না। বাংলাদেশে থাকতে যেরকম আমাকে কাজ করে খেতে হয়েছে, নিউ ইয়র্কে যাওয়ার পরেও কিন্তু আমাকে কাজ করেই খেতে হয়, এরকম না। বিষয়টা এরকম না যে আমার অনেক লাক্সারিয়াস লাইফ, নট এট অল। না, এটা মানুষের ভুল ধারণা। এবার এখন মানুষের ভুল ধারণা হতেই পারে, হয়, স্বাভাবিক, হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু অনেকে বলে নিউ ইয়র্কেই থেকে যাবে তাসনুভা আনান। কি জানি আমি কোথায় থেকে যাবো, আমি তো নিজেই জানি না। বিষয়টা এরকম, আমি ওই যে বললাম না, কাজের জন্য বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ডিরেক্টর বা কোনো প্রযোজনা সংস্থা যদি আমাকে মনে করে যে আজকে তাসনুভাকে দরকার বা এই ক্যারেক্টার জন্য তাসনুভা করতে পারবে, আমাকে যদি ডাকে, আমাকে যদি প্রপার সম্মানটুকু দেয়, আমি কাজ করে যাবো, বিশেষটা বিশ্বের প্রান্তে যে কোনো জায়গায়। হ্যাঁ, বাট আমি একটা বাংলাদেশি শিল্পী না, আমার মাতৃভাষা বাংলা। প্রত্যেক শিল্পী চায় তার মাতৃভাষায় তার সেরা কাজটা হোক। বিষয়টা তো এরকম। সো আমিও চাই আমার মাতৃভাষায় আমার সেরা কাজটা হোক। এখন নিয়তি তো আমরা কেউ জানি না। হ্যাঁ, নিউ ইয়র্কে আমি থাকবো কিনা, কয়দিন থাকবো, বা আদৌ আমি নিউ ইয়র্কে ফিরবো কিনা, বা আদৌ আমি বাংলাদেশে থাকবো কিনা, এই সমস্ত প্ল্যান আমি এখনো করি নাই। জীবন এখনো স্থির না। কেমন লাগে মানে যে এত বছর ধরে ওইখানে আছো, ওইখানকার কৃষ্টি কালচার, ওইখানকার মানুষের অনেক বিষয়গুলো, ওটা তো একটা করার তো একটা সময় থাকে, এক একটা বিষয় থাকে। আসলে আমি তো খুব ছোটবেলা থেকে পরিবারের বাইরে, আমার তো ওইরকম সোশ্যালাইজেশনটা হয় নাই, ফ্যামিলি থেকে কিছু শিখি নাই। বিষয়টা যেটা দেখা হয় যে মানুষ দেখে শেখে, না হয় ঠেকে শেখে। তো আমার ওইরকম কিছু কিছু দেখে শিখেছি, কোথাও ঠেকে শিখেছি, বাট শিখছি এখনও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একটা ডেভেলপিং কান্ট্রি থেকে যখন একটা ডেভেলপ কান্ট্রিতে মানুষ সুইচ করে, তখন অ্যাডাপ্টেশনের একটা বিরাট বিষয় থাকে। তো এখান থেকে যখন আমি যে সময়টাতে আমি চলে গেলাম রীতিমতো, তখন আমি আলোচনায়, ভীষণ রকমের আলোচনায়, বাংলাদেশে একমাত্র সেলিব্রিটি নিউজ অ্যাঙ্কার তখন আমি। কিন্তু ওই লাইটটা আমার জন্য যেরকম জরুরি ছিল, ঠিক সেরকম আমার ট্রিটমেন্টও জরুরি ছিল, আমার পড়াশোনাও জরুরি ছিল। মানে জীবনে বেঁচে থাকার জন্য তো আমার ট্রিটমেন্ট, আমার পড়াশোনা, আমার নিজেকে ফোকাস করাটা খুব বেশি জরুরি, রাইট? তো ওই অ্যাডাপ্টেশন আমাকে অনেক কিছু শিখিয়েছে। নতুন দেশ, ওই দেশের আচার, ওই দেশের ব্যবহার, টেকনোলজি, সবচেয়ে বড় যেই বিষয়টা হচ্ছে যে মনে করেন যে ওই দেশ এত টেকনিক্যাল বিষয়গুলিতে এত এক্সপার্ট, এবং আমাদের দেশে তো সেই ধরনের টেকনিক্যাল ইস্যুগুলি না। যেমন আমি যদি ডক্টর অ্যাপয়েন্টমেন্টও করতে চাই, আমাকে অনলাইনে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, সেটা তো আমাকে শিখতে হচ্ছে। বাড়ির দরজায় যে লক, সেই লকটা যে আইডি পাসওয়ার্ডে খুলতে হয়, বা সেই আইডি পাসওয়ার্ডে যে চোখ দিয়ে স্ক্যান করতে হয়, হ্যাঁ, সেইটাও তো আমি ওখানে গিয়ে শিখেছি। হ্যাঁ, নিরাপত্তার বিষয় যেগুলি বলা হয়। তারপরে সাপোজ একটা ওয়াশিং মেশিন, রাইট, সেই ওয়াশিং মেশিনেরও তো কোড জানতে হয় আমার, কোন কোডে কোন কাপড় কোন কিভাবে ওয়াশ করতে, তোমাকে অনেক বেশি কম্পিউটার নলেজ বাড়াতে হয়েছে। মানে এখন বিষয়টা হচ্ছে টিকে থাকার। আমি যেটা বিশ্বাস করি, জীবনে বেঁচে থাকতে গেলে সাঁতার কাটতে হয় মানুষকে। তো সাঁতার কেটে যদি বেঁচে থাকতে হবে, তাহলে পুকুরে কেন, সমুদ্রে নয় কেন? হ্যাঁ, আমি আমার পরিধি বাড়াতে চাই। তো এখন আমাকে যেহেতু সাঁতার কেটেই বেঁচে থাকতে হবে, তাহলে সাঁতার আমি সমুদ্রেই কাটি, বাঁচলাম, মরলাম। আরেকটা বিষয়, যেহেতু অ্যাজ এ ট্রান্সজেন্ডার বাংলাদেশে অনেক ট্রল হয়েছে তোমাকে নিয়ে, বুলিংয়ের শিকার হয়েছিল, তুমি নিজের মুখ থেকে বলেছো। এইখানকার যে বিষয়টা ছিল, অভিজ্ঞতা ছিল, ওইখানে গিয়ে তোমার ধ্যান ধারণা, চিন্তা ভাবনাটা কি মনে হয়েছে যে এর থেকে ওইখানে কতটা তুমি রিলিফ ফিল করেছো? গুড কোয়েশ্চেন। এই বিষয়টা নিয়ে যেটা বলতে চাই, বিষয়টা হচ্ছে যে এই দেশ আর ওই দেশ বলে কিছু নাই, মানে ভালো খারাপ মিলিয়ে তো মানুষের জীবন। এখানে এক্সপিরিয়েন্স একরকম, ওইখানে এক্সপিরিয়েন্স হয়তো বা ভিন্ন রকম। এখানে যেটা আমি দেখেছি যে অ্যাকসেপ্টেন্সই ছিল না আমার। যেমন আমি অনেক ভালো শিল্পী, অফকোর্স এটা আমি বলতে পারি আজকে। হ্যাঁ, আমার ওইটুকু কনফিডেন্স আছে যে আমার অ্যাক্টিং কোয়ালিটি অ্যাটলিস্ট এইটা প্রুভড
যে আমি মানে আমি একজন ভালো শিল্পী, হ্যাঁ। তো যদি আমি ভালো কাজ না করতাম, নিউ ইয়র্ক টাইমস নিশ্চয়ই আমাকে নিয়ে এত বড় আর্টিকেল করতো না। আর আমি যদি ভালো কাস্ট, মানে আমি যদি অ্যাক্টিংটা ভালো না করতাম, প্রতিদিন এত হল ভরা দর্শক, আমার এত ফ্যান ফলোয়ার নিশ্চয়ই তৈরি হতো না। আমেরিকা যারাই নাটকটা দেখেছে প্রত্যেকে আমার অ্যাক্টিংয়ের প্রশংসা করেছে। বাংলাদেশে নিশ্চয়ই সেই এক্সেপ্টেন্সটা আমার ছিল না, যেটা নিউ ইয়র্কে আছে বা আমেরিকাতে আছে বা অন্য জায়গায় আছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে মাইনরিটি সব জায়গায় থাকে। আমেরিকায় মাইনরিটি হচ্ছে কি, আমি কালো চুলের কালো চোখের একটা শ্যামবর্ণের মেয়ে, সো আমার জন্য এই ক্যারেক্টারটা লিখবে কে, সেই ধরনের কাজ হওয়াটা জরুরি। বাট স্বচ্ছতা জায়গা যেটা হচ্ছে যে ওখানে কাস্টিং ডিপার্টমেন্টগুলো এরকম, যে ক্যারেক্টারদের জন্য আমি কাজ করবো সেটা আমিই করবো এরকম। ওখানে আমাকে জেন্ডার ইস্যু নিয়ে ফোকাস করতে হয় নাই যে আজকে আমি ওখানে আমার কোনোদিনও মনে হয় নাই আমার কাজ করতে গিয়ে যে আমার মাথায় 3টা শিং। এখানে আসার পরে যেটা আমার মনে হয় বারবার করে আমি সবসময় ফোকাস থাকি যে এখানে আসলে আমি শক্ত হয়ে যাই। অনেস্টলি এখন কেমন হয়, কারণ যখন এখান থেকে চলে গিয়েছিলে এর আগে তো অনেক বুলিং হয়েছে, ট্রল হয়েছে, তখন তো তুমি ইম্যাচিউর ছিলা। এখন ধরো তুমি নিউ ইয়র্কে গিয়েছো, তোমার চিন্তা ভাবনা, অনেকের চিন্তা ভাবনাও পাল্টেছে, তাসনুভা আনান একটু মানে অন্যরকম হয়ে গেছে, তাদের থেকে ধরাছোঁয়ার বাইরে। তখন তোমাকে রিসিভ করার ব্যাপারটা তো আগে যেরকম করতো, এখন তো সেটাই অবশ্যই করবে না বা একটু কমে গেছে। আমার নাক উঁচু মানে একেবারে ছোটবেলা থেকে, আমার ছেলেবেলা থেকে আমার নাক উঁচু, আমার ভীষণ পরিমাণে আমি চুজি, ক্লাসিক্যাল চুজি আমি। যেমন ধরেন আমি যা খাই না খাবই না, আমি যা পড়ি না পড়বই না, আমি কষ্ট করতে রাজি আছি। আমি যেই স্ট্রাগলগুলি করেছি সেটা শুধুমাত্র আমার জেন্ডারের জন্য। বাংলাদেশের মধ্যে একটা জায়গায় আমার মধ্যে একটা গুণী মেয়ে না খেয়েছিল, সো এই লজ্জা কার, মানে যাদের কাছে কাজ চাইছি আমি। তো সেই জায়গা থেকে এখন যদি মানুষ বলে আমি ধরাছোঁয়ার বাইরে, আই লাভ দিস ওয়ার্ড, আমি ধরাছোঁয়ার বাইরেই থাকতে চাই সেই মানুষদের কাছ থেকে। বাট আমি যাদের সাথে দেখা করি, এবার দেশে আসার পরে আমি তো জানি কাদের সাথে আমি দেখা করতে চাই, আমি নিজে ফোন করে বাড়ি থেকে টেনে নিয়ে আমি সেই মানুষগুলির সাথে দেখা করি। এখন যাদের সাথে আমি দেখা করতে চাই না, আসলেই আমি তাদেরকে সাথে দেখা করতে চাই না। আর সেই সব মানুষ আমার সাথে দেখা না করলে আমার জীবনে খুব বেশি কিছু যায় আসে না, কারণ মানুষ হারানোর মিছিল আমার জীবনে অনেক লম্বা এবং আমি অভ্যস্ত হয়ে গেছি, তাতে করে কিচ্ছু যায় আসে না আমার তাতে। আর এখন আমেরিকা থাকে মানে এইটা দিয়ে শুরু হয়, মানে এখন যেটা হচ্ছে যে তোমাকে অন্যভাবে গ্রহণ করছে, এখন আমি মূল্যায়ন করছে। এখন এই মূল্যায়নটা যে আসলে, তবে যেটা বলতে চাই, যারা সারা জীবন শিশিরকে ভালোবাসতো তারা সারা জীবনই শিশিরকে ভালোবাসে। এখন শিশিরের কোন গ্লোবাল স্ট্যাটাস চেঞ্জ হলো কি না বা ন্যাশনাল স্ট্যাটাস চেঞ্জ হলো কি না, তাতে করে সেই মানুষগুলোর কিছু যায় আসে না পান্থদা। আর যারা আমাকে সমীহ করতো তারা সমীহই করতো, কিন্তু এক শ্রেণীর বিশেষ মানুষজন রয়েছে যারা তোষামোটা পছন্দ করে। কিন্তু ভাই আমি তো সেই জাতের মানুষ না, আমি তো তাদেরকে সেই রিসিপশনটাও দিতে পারি না, তাদেরকে আমি জাস্ট অ্যাভয়েড করি। এবং চোখ দেখলে বোঝা যায় আমি পলিটিক্যালি কারেক্ট না, আমি মোটেও পলিটিক্যালি কারেক্ট না, এটা খুব সহজে বোঝা যায় যে আমি অফেন্ডেড হয়ে যাচ্ছি বা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, এটাও হয়। একটা আমি যে বিষয়টাকে হাইলাইট করতে চাই, অনেক তোমার পরিবর্তন হয়েছে এবং আমার বাংলাদেশের বাসীর জন্য অনেক গর্বের বিষয়, তুমি নিউ ইয়র্ক ফ্যাশন উইকে হেঁটেছো, র্যাম্প করেছো, সেই অভিজ্ঞতা একটু বলো যে কেমন লেগেছিল একজন বাঙালি হিসেবে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে র্যাম্প মানে মডেল হয়ে কাজ করা। আমার জীবনে যত সুযোগ এসেছে সব কাকতালীয়, খুব হুটহাট করে এসেছে। নিউ ইয়র্কের ফ্যাশন নিউ ইয়র্ক ফ্যাশন উইকের যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা আমার ক্যারিয়ারের জন্য অ্যাজ আ মডেল আর অ্যাজ অ্যান অ্যাক্টর অনেক বড় লার্নিং। কারণ আমি বাংলাদেশি কোনো ডিজাইনারের পোশাক পরে হাঁটি নাই, সো আমি অস্কারের ড্রেস পরেছিলাম, আমার ডিজাইনার অস্কার গঞ্জালেস। তো ওর টিমে একমাত্র বাঙালি মেয়েটা আমিই ছিলাম, এবং ওরা যেভাবে কাজ করতো, ওদের হাঁটার স্টাইল, ওদের কথা বলার স্টাইল, মানে আমাদের প্রাচ্য এবং মানে পাশ্চাত্যের যেই আলাদা যেই ধরন, সেই ধরনগুলি আমি দেখেছি। তবে যেটা শিখেছি, মানে খুব আহামরি কিছু না করে ন্যাচারাল থেকে নিজের সাথে থেকে যা কিছুই করো না কেন ওইটাতেই শান্তি। মানে যখনই আমরা যেটা ফ্যাশনে, যেটা এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত, পাবলিক প্ল্যাটফর্মে বলছি, কে কি মনে করবে বুঝতে পারছি না, বাট আমার ব্যক্তিগত অভিমত যেটা হয়, আমরা খুব এক্সাজারেট করি, শো অফ করি। সো এই শো অফটা না করে যদি আমরা যে কাজটা করি, সেই কাজটা করে যেটা হয়, কাজটা করলে কিন্তু কাজটাই হয়, কাজেই ফোকাসটা হয়, টাইম, তারপরে ঠিক মতো মেকআপটা করা, ঠিক মতো হেয়ার স্টাইলটা করা, ডিরেক্টরের কথা শোনা। এবং সবচেয়ে মজার বিষয় যেটা আমি শিখেছি, ওখানে যে মেয়েটা চুল বাঁধে, আমার যে মেয়েটা চুল বাঁধলো, সেই মেয়েটা আমার চুল বাঁধাটা ভুল ছিল।
হ্যাঁ, তো ওখানে তো ওই দিন তো অনেক ডিজাইনারের সাথে অনেকভাবে যাচ্ছিল। সো সামহাও যেটা হয় যে আমার চুলটা খোলা থাকার কথা ছিল এবং ব্যাক ব্রাশ করার কথা ছিল, তো ভদ্রমহিলা সেটা না জেনে উনি আমার সামনে কার্ল করে আমার পেছনে একটা বান করে দেয়। আমার ডিজাইনার দেখার পরে তো মাথা খারাপ, হ্যাঁ আমার শো স্টপার, তো এটা কী করলেন আপনি। তো তখন তো আসার পরে দেন আমার হাতে সময় ছিল 20 থেকে 25 মিনিটের মধ্যে। ও তারপর আবার 20 থেকে 25 মিনিটের মধ্যে ওই বান খুলে, এবং ওরা তো প্রচুর স্প্রে, সবই তো ভিনদেশি মানুষ। একমাত্র যোগাযোগের মাধ্যম ভাষা ইংরেজি, মানে একমাত্র তুমি বাঙালি, বাকি সবগুলোই ভিন দেশের মানুষ। হ্যাঁ, অর্গানাইজার যারা তারা বাংলাদেশি ছিলেন। হ্যাঁ, আরিফ ভাই আর হচ্ছে আরিফ আমার বন্ধু। আচ্ছা, হ্যাঁ, তো আরিফ ভাই অমায়িক মানুষ, খুবই সাপোর্টিভ ছিলেন। মানে উনি ছিলেন বলেই আমি কাজটা করতে পেরেছি বা করতে রাজি হয়েছিলাম, বিষয়টা এরকম। তো এবং শিখেছি, আমি অনেক কিছু শিখেছি। আর আমি তো র্যাম্পে এই দেশে যে কটা কাজ করেছি বা যতটুকু শেখার জায়গা বাংলাদেশে আমার খুবই কম। বরঞ্চ আমার জন্য এই সুইচিংটা বেটার হয়েছে, যে অ্যাডাপ্টেশনটা আমাকে এত কিছু শিখিয়েছে। আমি অনেক নতুন কিছু দেখেছি, নতুন শিখেছি, মানে সবই তো নতুন না, সব নতুন না পুরো একদম। আমার ফ্রেন্ড আমাকে বলেছিল, তাসনুভা যেখান থেকে আসছো, হ্যাঁ তোমার তো পড়ি, তোমার তো দেখি না, বিষয়টা এরকম, তোমাকে তো পড়ি, তোমাকে তো দেখি না, যেখান থেকে আসছো তোমার কি মনে হয় তুমি এখানে অ্যাডজাস্ট করতে পারবা? পরে আমি বললাম যে আমি দেশে না খেয়েও ছিলাম, টাকা নাই, আমার কাজ নাই, আমার পয়সা নাই, তো এখানে তো অ্যাটলিস্ট আমি তো কাজ করলে খেতে পাবো। সো এইটা আমার জন্য বিগ ডিল না। অ্যান্ড আই ক্রিয়েটেড দ্যাট প্ল্যাটফর্ম, অনেস্টলি আই ক্রিয়েটেড দ্যাট প্ল্যাটফর্ম। আমার এখন যেটা মনে হয়, নিউ ইয়র্কের মেইন স্ট্রিম থিয়েটারে এইটুকু জায়গা আমার হয়েছে যে যদি কোনো কাস্টিং এজেন্সি, কোনো ডিরেক্টর মনে করে না এই ক্যারেক্টারটার জন্য আমার তাসনুভাকে চাই, তারা তাসনুভাকে ডাকবে, এটুকু কনফিডেন্টলি আমি বলতে পারি। তাসনুভা বলে না শিশির বলে? তাসনুভা বলে। শিশির আনন্দ আমার লাস্ট নেম, আর শিশির তো আমার নিক নেম। এটা তো আমার সেই সমস্ত প্রিয়জনদের দেয়া নাম যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে। তাসনুভা বলে না, তাসনুভা মানে কেউ উচ্চারণ করে না। ও ঠাসনুভা, ঠাস, মানে কজ এটা তো মানুষের আসলে তারা তো উচ্চারণটা সঠিকভাবে জানে না। বাট আমার যারা বন্ধু, সাদা বন্ধু বলি বা অন্য ধর্মের অন্য রঙের বন্ধু যারা বলি, যারা বন্ধু ওদের অভ্যাস হয়ে গেছে, ওরা তাসনুভাই বলে। সত্যি কথা বলো, বর্ণ বৈষম্য আছে কিনা? হ্যাঁ, সে তো অবশ্যই আছে, বাট আমি ফেস করি না। করে রাখে এরকম করে কিনা? এক এক জায়গায় এক এক রকম অভিজ্ঞতা, তাই তো বলছি বারবার, ফুলের মানে বিছানা না জীবনটা, এক এক জায়গায় এক এক রকম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমার এমনও এক্সপিরিয়েন্স হয়েছে আমার কাউন্সিলর রুমে বসতে হয়েছে, আবার এমনও ট্রমা, আমি তো পিটিএসডি নিয়ে গিয়েছি ওখানে, তো আমার সাইকিয়াট্রিস্টের সাথে বসতে হয়, এবং আমার যে ট্রিটমেন্ট প্রসেসটা, আমার পুরো 6 থেকে 7টা ডিপার্টমেন্ট আমার সাথে কাজ করে সবসময়। সো সাইকোলজিস্টের কাজ না হলে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাইতে হবে, সাইকিয়াট্রিস্টের কাছে না হলে সাইকোলজিস্টের কাছে পাঠাইতে হবে, অ্যান্ড পিটিএসডি তো একদিনে যায় না। সো সেই রকম অনেক ইস্যু থাকে। এবং কাজের ক্ষেত্রে যেটা হয় যে আমি যেই কটা টিমের সাথে কাজ করেছি, আমার টিম, আমার কোস্টার, আমার এটা বলতেই হবে, এটা না বললে না মানে গুনাহ হয়ে যাবে, যেটা হচ্ছে কি আমার কোস্টাররা, ওরে আল্লাহ, মানে স্বয়ং মানে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠানো যেরকম, এইরকম সাপোর্টিভ ছিল। আমার সার্জারি 3 মাসের মাথায়, আমি তো টোটালি বিছানায়, 3 মাসের মাথায় আমার শো অ্যানাউন্স হয়ে যায় ওয়াশিংটন ডিসিতে। আমার ডক্টরের সাথে আমি কথা বললাম, আমার ডক্টর আমাকে বললো হ্যাঁ 3 মাসের মধ্যে তুমি শুরু করতে পারবা। বাট আমি ফ্লাই করলাম নিউ ইয়র্ক থেকে ডিসিতে, মানে 45 মিনিট একটা ফ্লাইট, মানে আমি শরীর খারাপ হয়ে গেল আমার আবারও সেই আগের জায়গায় ব্যাক করলাম। অথচ আমার শো, আমার কোস্টাররা আমাকে এত প্যাম্পার করতো, আমাকে এত সাপোর্ট করতো, যে জন্য আমি পুরো ওয়াশিংটন ডিসির পুরো 2.5 মাসের রানটা আমি শেষ করতে পেরেছি, আমি একটা শো মিস করি নাই। এত সাপোর্টিভ কোস্টার। আমার সাথে যে ছেলেটা কাজ করতো আবরার, ও হচ্ছে বাংলাদেশি ছেলে, কিন্তু ওর জাপানে জন্ম, নিউ ইয়র্কে বড় হওয়া, মানে ওর কথা আমাকে বলতেই হবে, হি ওয়াজ জাস্ট আ সোল। মানে ও সবসময় তাকে আপু কি লাগবে, মানে বলো কি লাগবে, ঠিক আছে। প্রত্যেকটা অনেক বন্ধু হয়ে গেছে। দ্যাটস ট্রু। আমার অনেক ফ্রেন্ড, হ্যাঁ, এবং এই ফ্রেন্ডগুলি না আসলে কি আমি অ্যাচিভ করেছি, আমি বলবো, যারা আমার বিপদে পাশে ছিল, যারা আমার আপদের সময় পাশে ছিল, যারা আসলেই বন্ধু, যাদের মাঝখানে কোনো জেলাসি নাই, এবং নিঃস্বার্থভাবে আমার বন্ধুগুলি এরকম যারা আমার গর্বে গর্বিত হয়। নিউ ইয়র্কে, পুরো নিউ ইয়র্ক জুড়ে, বাঙালি অবাঙালি, আমি নাম বলতে পারবো না, নাম বলতে চাইও না, তারা বিব্রত না হোক, বাট আমি ভীষণ রকমের কৃতজ্ঞ আমার জীবন যুদ্ধের সাথে এই বন্ধুগুলি ছিল, আছে। বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে সংবাদ পাঠিকা নিউজে হয়েছে, পুরা ওয়ার্ল্ড রাইড হয়েছে, এবং তুমি এখন নিউ ইয়র্কে আছো। সংবাদ
পাঠকে মিস করো না, বা ওইখানে কোনো ট্রাই করো না যে আমি কোনো কিছুতে পড়বো, সংবাদ পড়বো? আসলে কি ওই সময় তো আমি ছোটও ছিলাম, খুব বেশি 3 বছরের বড় হয়ে গেছি তা না। বিষয়টা হচ্ছে যে আমি তো ছোট্ট একটা মানুষ অবশ্যই, তো সুখ যে আসলে খুঁজে নিতে হয়, এবং হচ্ছে সুখ হচ্ছে একটা আপেক্ষিক ধারণা, এবং এই সুখটা হচ্ছে নিজের কাছে, নিজে চাইলেই সুখে থাকা যায়, আর এক্সপেকটেশন কমিয়ে ফেলতে হয়। এটা আমি নিউ ইয়র্কে গিয়ে শিখেছি যে যেখানে থাকো সেখানে থেকেই না সুখে থাকতে হয়। ভীষণ রকমের নিউজ অ্যাঙ্কারিং মিস করতাম, স্পেশালি মিস করতাম যে আমি তো খুব সুন্দর করে বাংলা বলতে চাই, বাংলা বলা একটা মেয়ে, তো ওখানে গিয়ে তো আমাকে ইংরেজিতে কথা বলা শুরু করতে হলো, এবং আমার আমেরিকান অ্যাকসেন্ট কিন্তু তখনও ক্লিয়ার, এখনও না। আমি যে খুব ভালো ইংরেজি বলি তা কিন্তু না। তো আমি না পারি বাংলা বলতে, না পারছি ভালো ইংরেজি বলতে, মানে কি যে হয়ে গেল, আমি বাংলিশ মানে সকালবেলা বাংলা বলছি, সন্ধ্যাবেলা ইংরেজি বলছি, বা একটা সাডেন টাইম মানে একেবারে যেই যদি অবাঙালি টিমের সাথে কাজ করছি, অবাঙালি টিমের সাথে কাজ করতে গেলে তো বাংলা বলাই হয় না, দেখা গেল 6 মাসও আমি বাংলা বলছি না, ফ্রেন্ডদের সাথে দেখা। হ্যাঁ অফকোর্স, ওইটাই তো বলছি। মানে এত খারাপ লাগতেছিল যে মেয়েটা সকালবেলা যাবে, শাড়ি পরে নিউজ পড়বে, মানে করেন দেশের মানুষ, দেশের মাটি, মানে আমার যে এই জায়গায় এই কষ্টে আমি মরে যেতাম যে আমি টিএসসি দেখতে পাচ্ছি না, আমি কৃষ্ণচূড়া নাই, আমার এই জন্য তোমার ফেসবুক জুড়ে দেখলাম যে তোমার পুরো এই যে মিস করার ছবিগুলো ফেসবুকে পোস্ট করতে। হ্যাঁ ওমা, টিএসসি, রমনা পার্ক, এক্স্যাক্টলি। এগুলো কি এসেই কি ছবি? এসেই কোন জায়গায় গিয়েছো? আসার পরে পুরো ঢাকা শহর ঘোরা হয়ে গেছে, পুরো ঢাকা শহর। হ্যাঁ, কারণ হচ্ছে সিকিউরিটি ইস্যু তো একটা বিরাট ইস্যু, কোথায় যাব কি যাব না, এটা তো আমি কি করতাম, আমি উবার নিয়ে ঘুরতাম, আমি মাস্ক পরে পরে রাতে, আমি শুধু নিয়মকে। এখন তো খ্যাতির বিড়ম্বনা হয়ে গেছে, হ্যাঁ এখন কোথায় গেলে পরে সেলফি তুলবে, ওই মূল্যায়নটা করবে, দেখবে, কথা বলবে। হ্যাঁ আমি তো আমার ফ্যানদেরকে ভীষণ ভালোবাসি। তো 14 তারিখে আমার কবিতার ইভেন্টটা আছে, যেটা লেখক কথন, আমি বইমেলায় থাকতে পারলাম না, তো আমি আমার ফ্যানদের ইনভাইট করেছি, তারা আসবেন নিশ্চয়ই, আমি কথা বলতে চাই তাদের সাথে। এবং এটা আমার কি, যারা ভালোবাসে তারা না, তাদের ভালোবাসাটা চোখে বোঝা যায়। সো আর যারা মানে ওই যে সেলফি কুইন, যারা সেলফি তোলার জন্য ভালোবাসে, সেই বিড়ম্বনাও তো ফেস করেছি না, মানে জীবন দেখেছি তো বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙে। এসেছে ছবি দেখা হয়েছে, কাজল রেখা। হ্যাঁ কাজল রেখা দেখেছি। আর কি কোনটা দেখা হয়েছে? কাজল রেখাই দেখেছি। আর কোনটা দেখা হয়নি? কি যেন, না কাজল রেখাই দেখেছি। এই যে মিশনটা কতদিনের, আবার ফিরে যাওয়ার, আবার উড়াল দেওয়া। ওকে, আমি ভাই জীবনটা পাখির মতো, আমার ইচ্ছে হলে আমি এখানে থাকবো, ইচ্ছে হলে আমি থাকবো না, বিষয়টা এরকম কোনো জোড়াজোড়ি করতে চাই না। সার্জারির পরে আমার ফার্স্ট বার্থডে, এবং আমার জীবনে উৎসববিহীন জীবন। সো এবার আমি প্রথমবার আমি আমার মায়ের সাথে আমার জন্মদিনটা পালন করতে চাই। আর কাউকে বলবো না? তোমার তো হেটার্স, এত লাভার্স, বিশেষ করে স্পেশাল মানুষ। আমার তো পয়সা নাই ভাই, আমি তো গরিব মানুষ। আমেরিকা থেকে আসে মনে করে যে অনেক টাকা পয়সা নেই, এই তো সমস্যা। এইটাই তো সমস্যা ভাই, মানে আমার কোনো চেঞ্জ হয় নাই। আমি বললাম তো, আবারও বলি, আমি ঢাকায় যেরকম কাজ করে খেতাম, কাজের জন্য আমি ঢাকার বাইরে যেতাম, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঠিক সেই রকম আমি নিউ ইয়র্কে থাকি, কাজের জন্য আমার বিভিন্ন জায়গায় যেতাম, আমি ক্যালিফোর্নিয়া যাই, আমি ম্যাসাচুসেটস যাই, আমি ওয়াশিংটন ডিসি যাই, এগুলি হচ্ছে কাজের জন্য ঘুরি। তুমি বলছিলে যে আমি কাজ করলে একটা মূল ক্যারেক্টারে করব, মানে একটা লিড ক্যারেক্টার করব যদি সিনেমায় কাজ করি। হ্যাঁ, এখন সিনেমা করলে তো লিডই করতে চাই। লিডই করতে চাও। আর বিষয়টা আরেকটু যদি খোলাসা করে বলি, আমার পছন্দ কি, যদি আমি এটা বলি, কোন ধরনের চরিত্র কাজ করতে চাই, মানে প্রোটাগনিস্ট করতে চাই, এবং যেই গল্পটা বললে আসলে চরিত্রটা নিয়ে আমি কাজ করতে পারবো। যেমন ধরেন আমি তো থিয়েটারের মেয়ে, একদম এটা তো পরীক্ষিত এখন যে আমি থিয়েটারের মেয়ে, তো সেখান থেকে যদি আসি একটা চরিত্র নিয়ে যদি আমি খেলার সুযোগ না পাই, আমি যদি নিজেকে মানে সেই চরিত্রে মেলে ধরতে না পারি না, তাহলে তো আমার নিজেরই স্যাটিসফ্যাকশন থাকবে না, এবং সেইটার ব্যাপ্তি মানে একদম পুরো পর্দা জুড়ে থাকতে হবে, বিষয়টা এরকম না। চরিত্রের ইম্পর্টেন্স অনুযায়ী যদি আমার কাজটা হয়, আমি কাজ করতে চাই, অবশ্যই চাই। তোমাকে অপশন দেওয়া হলো এখানে যে সাকিবের বিপরীতে তুমি কাজ করবা বা নিশোর বিপরীতে কাজ করবা, তুমি কোনটা আগে বেছে নেবা? যেইটা আমার কপালে থাকবে। আমার সাকিব ভাইয়ের সাথে কাজ করার সৌভাগ্য অবশ্যই। যে দুজন মানুষের নাম বলবেন তারা তো পরীক্ষিত না, একজন মানুষ এত বছর ধরে একটা ইন্ডাস্ট্রি টিকে রেখেছে। নিশু ভাই মাত্র সিনেমায় আসছে। এবং তোমার পছন্দের কেউ নেই বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে কার সাথে কাজ করতে চাই? আমিন খান। আমিন খান কেন? এবং ওনাকে আমার ভীষণ ছোটবেলা থেকে আমাকে ওনার পছন্দ, এবং ওনার স্টাইল, এটা একটা ইউনিক বিষয়। হ্যাঁ, ওনার স্টাইল, ওনার কথা বলা। তা ওই যে মৌসুমী আপু আর আমিন খান ভাইয়া হচ্ছে যে
আজ গায়ে হলুদ সিনেমা না, চোখ যে মনের কথা বলে, আমি তো ওনার এই গান দেখে ওনার প্রেমে পড়ে গেছি। মানে অমায়িক ভদ্রলোক, এখনো আছে। হ্যাঁ ভাই, আমি তো ওনার ক্রাশ। আমিন ভাইকে বলতে, হ্যাঁ বলেন না, মানে উনি আমার ভীষণ পছন্দের হিরো, এবং উনি তো 90s-এর হিরো, আমার তখন মাত্র বড় হওয়া, তো সেই থেকে উনি আমার পছন্দ। এবং সাকিব ভাইয়ের কথা যদি বলি, এখনকার সাকিব খানের চাইতে আমি হচ্ছে কি মনে করেন ওই আনন্দ, মানে ওই সময়টার ওই যে স্বপ্নের বাসর, ওই 2000 পরে, হ্যাঁ আমার ওই সময়কার সাকিব খানকে আমার ভীষণ পছন্দ, পর্দার সাকিব খান, মানে আমি ভীষণ পছন্দ করি। আমি তো এখনো শাবনূপুর গান যদি ছাড়ি, আমি তো এই গানগুলো এখনো শুনি। তুমি বাংলাদেশে আছো, চলে যাবা, হ্যাঁ, বাংলাদেশের যারা তোমাকে মূল্যায়ন করেনি তাদের উদ্দেশ্যে তোমার কথা কি? মাফ করে দিয়েছি সবাইকে যারা আমার উপরে অবিচার করেছে, যারা আমার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, কারণ মাফ করে দিলে এক ধরনের শান্তি হয়। আমি এখন রাতে ঘুমাই, এটা আমি শিখেছি যে মাফ করে দিলে মানে শান্তিতে ঘুমানো যায়। আর বিষয়টা হচ্ছে যে রাগ কি, রাগ নেই কারোর প্রতি, তখন তো অনেক ছোটো ছিলাম, জীবন যুদ্ধ বুঝতাম না। এখন তো অনেক বড়, মানে সমুদ্রে সাঁতরাই, আগে তো নদীতে সাঁতরাতাম, মানে কম মানুষের সাথে দেখা হতো। এখন তো পৃথিবী জুড়ে আমার এত ভালো ভালো মেন্টরস, এবং আমি তাদের কাছ থেকে এত ভালো কিছু শিখি বা শিখতে চাই। আমার যেটা মনে হয় যে আমি তাদেরকে আর ফোকাসই করতে চাই না, সেই মানুষগুলিকে আমার জীবনের মধ্যে আমি তাদেরকে দেখতেই চাই না। তো তাদের কাছে একটা বিনীত অনুরোধ, সেটা হচ্ছে যে আমার সাথে যে যা করেছে, আমার তো অনেক কই মাছের প্রাণ, এবং আমার সহনশীলতা অনেক বেশি, ব্যক্তি হিসেবে আমি ভীষণ উদার, এবং আমি অনেক ভালো মনের একটা মানুষ। তো আমাদের যেটা হয়, অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তো এখন কাজ করতে আসবে, বা প্রত্যেকের ওরিয়েন্টেশন তো একরকম না, তো সেই মানুষগুলির প্রতি যেন তারা একটু সদয় বিহেভিয়ার করে, মানে চলার পথে সাপোর্ট করতে না পারেও, কিন্তু এই কাটা বেছানো কাজকর্ম যেন না করে। অ্যাটলিস্ট মানে আমার সাথে যা কিছু হয়েছে সেটাই যেন শেষ হয়, এখানেই যেন শেষ হয়, মানে পুনরাবৃত্তি যেন না হয়, এটা চাই। তাসনুভা আনান শিশির, তুমি কি কখনো মিস করো তোমার রূপান্তরিত লাইফটাকে? কোনোদিন না, মোটেও না, জীবনেও না, ওই জীবন আমি চাই না। আমি এই জীবনটাই চেয়েছিলাম, আমি তাসনুভাই হতে চেয়েছিলাম, দ্যাট আই গট, এক্স্যাক্টলি দ্যাট আই গট। দেখেন আমাকে কি সুন্দর লাগতেছে, দেখেন। তার এই রূপান্তরিত হওয়ার বিষয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, এবং আমরা চাই এটা একটু এই অনুষ্ঠানের মাধ্যমে খোলাসা করতে। আমি একটু জানতে চাই যে, আমি যত জেনেছি তাসনুভা আনান, যে ফ্যামিলি থেকে কিছুটা হলেও ছোটকাল থেকে একটু দূরে দূরে থাকা হয়েছে তোমার, কেন? আমার তো মানে হরমোনাল যে জায়গাগুলি সবকিছু মেয়েদের মতো 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 বলা যেটা হয়, মানে আমার ফ্যামিলিতে আমার অ্যাকসেপ্টেন্সের জায়গাটা এটাই ছিল যে সারা জীবনে আমি একটা কথাই শুনেছি, আমার জন্য মান সম্মান নষ্ট হয়। আমি যদি উদাহরণ করে বলি, আমার মেজো বোনের হাজব্যান্ড যিনি ছিল, উনি আমার মেজো দুলাভাই কোথাও কোনো ইভেন্টে, কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো ইভেন্টে আমাকে নিয়ে যেতে সে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। সে সবসময় ছোটো ভাই যেটা, ওকে নিয়ে যেতে পছন্দ করতো। কারণ হচ্ছে, প্রথম কথা, ও তো খাওয়া বোঝে না, ও তো খায় না, ও তো ছেলেদের মতো না, ও তো এরকম করে হাঁটে, ও তো এরকম করে, ও তো সমাজ বোঝে না। সো এই যে মানে বৈষম্য, এটা আমার পরিবার থেকেই শুরু হয়েছিল, পরিবার থেকেই চলমান। তো এরকম করতে করতে একটা সময় দেখলাম কি আমার অস্তিত্বই নাই, এবং আমি যা বলতে চাই বোঝে না, বিষয়টাও এরকম। তারপরে আমার মানে আমি আস্তে আস্তে বড় হতে থাকলাম, তো যেই পরিবর্তনগুলো আমার শরীরের সাথে যেই পরিবর্তন হওয়া শুরু হয়, এবং তারপর আমি আরও ঘরকোনা হয়ে যাই। তা একটা সময় যেটা হয় যে আমি পরিবারে থেকেও নেই। তো এবং সমাজের মানুষের যেই বুলিং, হ্যারাসমেন্ট, এই পিটিএসডিগুলি আমার আসলো কোত্থেকে, মানে কোত্থেকে আসলো আমার, মানে আমি ঘুমের মধ্যে এখন আমি চিৎকার দিয়ে উঠি। আমার এরকম, আমার পায়ের নখ থেকে শুরু করে আমার মাথার চুল পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে মানে ব্যাড টাচ নাই। গুড টাচ ব্যাড টাচ আমরা তো বুঝি না। এবং অনাকাঙ্ক্ষিত পুরুষ মানুষের হাত, মানে আমি তো চাই নাই আমার শরীরটার উপরে মনে করেন কোনো অনাকাঙ্ক্ষিত টাচ পড়ুক। প্রত্যেকটা মানুষই চায় মানে ভালোবাসার ছোঁয়া, সেটা একটা কাঙ্ক্ষিত মানুষেরই হোক, সেটা তো একটা স্নেহের হোক। হ্যাঁ, তো স্পেশালি স্নেহের কথাটা যেহেতু আসলো, যে মানুষটাকে আমি শ্রদ্ধা করি, আমি চাই আমার মাথায় সেই আশীর্বাদের হাতটাই থাকুক, কিন্তু সেই আশীর্বাদের হাতটা যখন মাথা থেকে পিঠ ছুঁয়ে আরও নিচের দিকে নামতে থাকে, এবং সেই এক্সপিরিয়েন্স যদি আপনার সাথে হয়, লাইক, এবং সেটা তো মানে অনাকাঙ্ক্ষিত। আর মানুষ যেটা বলে যে হয়ে গেছো, ভাই আমি কিছু হই নাই,
আমার লাইফটা এরকমই ছিল। এখন একটা জায়গায় গিয়ে আমার মনে হচ্ছিল যে এখানটাতে আমি আসলে মোটেই আমি কমফোর্টেবল না, বা আমার যে শারীরিক চাহিদা, রূপান্তরিত হওয়ার ইচ্ছা বা চিন্তাটা কেন হলো এটা তুমি বলছো এখন? কারণ এটা তো সমাজের আরোপিত একটা জায়গা। সমাজই আমাকে বলে দিচ্ছে আমি ছেলে না, সমাজই আমাকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছিল যে আমি স্বাভাবিক ছেলের মতো না। তাহলে কি আমি একটা সুন্দর ফুটফুটে মেয়ে, একটা কিউট ড্যাশিং, হ্যাঁ, সি দ্যাট আই অ্যাম। হ্যাঁ, এখানে আসার জন্য আমার জার্নিটা করাটা জরুরি ছিল। হ্যাঁ, আর এখন আমার ক্লিভেজ নিয়ে মানুষজন কথা বলে, বাবা তোমরা তো চাইছিলে যে আমি প্রুভ করি যে হু অ্যাম আই, সো দিস ইজ মি। হ্যাঁ, এরকম একটা কিউট মেয়ে, পৃথিবী কাঁপানো মেয়ে। এখন তোমরা অ্যাকসেপ্ট করতে পারলে করো, না করলে না করো, আই ডোন্ট কেয়ার। তোমার জার্নিটা তো অনেক বড়, এই এত বড় জার্নি স্ট্রাগল করছো। হ্যাঁ, জার্নি তো শেষ হয়ে যায় না, এখনো তো চলছে। এখন এই কথাটা যে আমি কি করে মানুষকে বোঝাবো যে ভাই এটা কোনো আরোপিত বিষয় নয়, এই বিষয়টা কখনোই আরোপিত বিষয় নয়। আপনি যেরকম ছেলে হয়ে জন্মগ্রহণ করছেন ন্যাচারাল নর্মাল, ঠিক সেরকম আমার বিষয়টাও ন্যাচারাল নর্মাল। শারীরিকভাবে চিন্তা করতে নাকি মানসিকভাবে? সব, শারীরিক মানসিক সব দিক থেকেই তো চিন্তাটা করতাম। হ্যাঁ, তারপরে মেডিকেল সায়েন্স আমাকে হেল্প করলো। হ্যাঁ, ওষুধ খেলাম। আমি প্রথম ট্রান্সফরমেশনের কথা যদি বলি, আমি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে গেলাম ট্রিটমেন্টের জন্য। সে আমাকে ট্রিট করলো সাইকোসোশ্যাল ডিসঅর্ডার। আমার কতগুলি ঘুমের ওষুধ খাওয়ানো হলো। আমি তখন ফ্রিল্যান্স আর্টিস্ট। হ্যাঁ, আমি সারা জীবনই ফ্রিল্যান্স আর্টিস্ট, যদি বলি নন প্রফিটেও কাজ করেছি। আমি রিহার্সালে যেতে পারতাম, বাসায় ঘুমাতাম। তো ভাই আমি যদি কাজ করতে না পারেন খাবো কি? আমার বাসা ভাড়া হচ্ছে না। হ্যাঁ, বাসা ভাড়া না গেলে বাড়িওয়ালা আমাকে বাজে কথা বলতেছে। হ্যাঁ, অবশ্যই সেখানে একটা মিস ট্রিটমেন্ট, বোঝেন আপনি, মানে মিসগাইড যদি করা হয় একটা মানুষকে। আমার প্রচণ্ড রকমের ব্যাক পেইন হয়ে গেল, আমি বিছানা ছেড়ে উঠতে পারি না। আমি কাজ করবো কী করে, আমি খাবো কি? সো যদি বলি আমি এই সমাজের মানুষের আরোপিত চিন্তার জন্যই আমার জীবনটা আরও দুর্বিষহ ছিল। তুমি মা বাবা থেকে সাপোর্ট পাওনি? আমার বাপি হচ্ছে সহজ সরল একটা বাঙালি বাবা ছিলেন। হঠাৎ করেই মানে ওই যে কুমন্ত্রণা, কুসংস্কার মানে এবং ধর্মীয় অপপ্রচার যেটাকে আমি বলবো, আমার সহজ সরল বাবাটার মাথা খাইলো কে? এই সমাজের সেই সমস্ত মানুষ, মানে যে সমস্ত মানুষ আসলে চাইতো না যে, মানে একটা বার সুন্দর করে একটা কথা শুনেন, আমার বাবাকে নষ্ট করেছে ধরেন কোনো এক মানে অপপ্রচারক, যে ধর্ম সম্পর্কে তার কোনো সাধারণ সঠিক জ্ঞান নেই। আমার বাবার কানে এটা ঢুকে দেওয়া হলো যে আমার বাবা নিশ্চয়ই কোনো একটা সময় কোনো পাপ করেছেন, যার ফল আমি। ক্যান ইউ ইমাজিন দ্য ওয়ার্ড, দ্য লাইন্স? তুমি কার্স। হ্যাঁ, আমি একটা অভিশাপ। হ্যাঁ, এবং আজকে জানেন আমি দেশে আসছি, আমার বাবা মারা গেছে যখন নভেম্বরে 20। আমি দেশে আসার পরে আমার এখনও সাহসী কুল আছে। মানে আমার ভীষণ রকমের অভিমানী আমি একটা মানুষ, আর আমার কোনো কিছু থেকে মন উঠে গেলে না আমি জোর করে কিছু করতে পারি না। সো আমি এখন পর্যন্ত আমি মানে একবার বলতেছি বাবার কবর দেখতে যাব, একবার বলতেছি আমি যাব না। মানে মানুষের ইমোশনের যে জায়গাটা, আমার যদি ইমোশন নষ্ট হয়ে যায় না, আমি সেই কাজ করতে পারি না, সেটা মানুষ হোক বা কাজ হোক, কোনো কিছু থেকে। মানে আমার মা সাপোর্টের কী কথা বলবো, আমার মাকে যখন আমি বারবার করে বলতাম, আমি জানি না আমার মা ইন্টারভিউ শুনবে কিনা, আমার ভাই বোনরা শুনবে কিনা, আই ডোন্ট কেয়ার। আমার মাকে যখন আমি বারবার করে বলতাম, মা আমার তোমার লাগবে, তুমি একটু আমার কাছে এসে থাকবা কিনা, সে বারবার করে বলতো তোমার বাবা বাড়ি ছেড়ে আসতে দেবে না। হ্যাঁ, তার বাড়ি তার জন্য অনেক বড় ইম্পর্ট্যান্ট ইস্যুস, তার বাড়িতে থাকাটা জরুরি। থাকো তাহলে, তুমি বাড়িতেই থাকো। পরিবার থেকে যদি একটা সাপোর্ট না পাওয়া যায়, কই যাবে? এক্স্যাক্টলি। আর সবশেষে বিষয়টা হচ্ছে যে তারা কতটুকু জানে বা কতটুকু বোঝে, সবচেয়ে বড় কথা তারা কতটুকু মানে। আর এখন আমার জীবনটা এমন এক জায়গায়, কে আমারে মানলো, কে আমারে বুঝলো, কে আমারে না বুঝলো, আই জাস্ট ডোন্ট কেয়ার। এখন মানসিকতা পরিবর্তন হওয়া উচিত তাদের। তারা ডাকে যেতে বলে। এখন যেটা বিষয় আমার এখন যেটা মনে হয় যেটা হচ্ছে যে আমার কাছে কার মূল্যায়ন বেশি, যেই মানুষ সহজ হয়ে গেছে না। হ্যাঁ, এখন আরো সহজ। এখন আমি দেশের বাইরে থাকি, তো এটা তো আরো বেশি সহজ। কিন্তু আমার লাইফে যখন আমার মায়ের সাপোর্টটা দরকার ছিল, আমার বোনের সাপোর্টটা দরকার ছিল, আমার ভাইয়ের সাপোর্টটা দরকার ছিল, তখন তো আমি পাই নাই। এখন তো আমার এই সাপোর্ট লাগে না, বরঞ্চ এখন যেটা হয় কি, নিশ্চয়ই ওদের জীবন অন্যরকম, ওদের জীবনে নানান ধরনের ইস্যুস আছে। সেইখানে ঢুকলে আমার মনে হয় যেন কি আমি আউটসাইডার, এবং ওদের কথাই ওরা বলতে চায়, আমার কথা কেউ শুনতে চায় না। সো এত যদি বলে মানুষ, এত যদি চাই থাকে, সেখানে আমি তো কিছু পাই না। সম্পর্ক তো ভাইস ভার্সা না, এবং এটা তো টেকেন ফর গ্রান্টেড হতে পারে না। সো এখন যেটা হয় যে এই জায়গাগুলি যদি আমার সাথে হয়, সেটা তো আমি মানতে পারবো না। এবং সবচেয়ে বড় কথা, আমি এখনো বাড়ি যাইনি, আমি মাত্র আসলাম। আমার এবারে ইচ্ছা আমি বাড়িতে যাব অনেক দিন পর, প্রায় এক যুগেরও বেশি আমি বাড়ি যাই না। সো আমি এবার বাড়ি যাব, মানে এবং বাড়ি যাব, আব্বুর কবরটা দেখার ইচ্ছা এখনও আছে। কিন্তু সেই যাওয়ার পরে সেই সিচুয়েশনটা কি হবে, মানে আমার সহজ কথা ভাই, আমার কাছে যে সম্পর্ক, মানে সম্পর্ক বলতে আমি যেটা বুঝি, যেখানে আমি শান্তি পাই না, আমি সেই সম্পর্ক চাই না।
সেটা যে কেউ হোক, যে কেউ। আমার জীবনে আমি এত বিরক্ত, এত ত্যক্ত হয়েছি মানুষের দ্বারা, মানে আমার এখন একা থাকতে ভালো লাগে, আমার লিখতে ভালো লাগে, আমি একলা একলা জঙ্গলে গিয়ে আমি ফুল দেখি, পাখি দেখি, আকাশ দেখি, আমার ওটা শান্তির মনে হয়। তাসনুভা আনান প্রেমে পড়েছে, প্রেম করছে, এবং সামনে বিয়ে, ভবিষ্যৎ, বিয়ে করতেই তো আসছিলাম, অনেক বিষয়। হ্যাঁ না, বিয়ে করতেই তো আসছিলাম। এবারে এরকম একটা ধারণা ছিল, ঠিক আছে, প্রেম যেহেতু ভালোবাসে, আসার পরে দেখলো যে না, কাশফুল দূর থেকেই সুন্দর, মানে আমি করলাম না তো, আমি ডিরেক্টলি বলছি নো, ইটস নট ওয়ার্কিং। বিকজ আমি যেটা বুঝতে পারি যে সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে কি দ্য আন্ডারস্ট্যান্ডিং, সম্পর্ক তো সাপোর্ট, সম্পর্ক তো কন্ট্রোলিং না। এবং দিন শেষে গিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি যে এই বিয়েটা যদি আমি এখন করি, সেটা একেবারে আমি চোখে দেখতে পাই যে 3 মাস 6 মাস পরে ডিভোর্স হবে, না সেপারেশন হবে। তো যেটা আমি দেখতে পাই, সেখানে তো আমার থাকার কোনো মানে নাই। আমি ভাই জীবনে আমি বন্ধু চাই, আমি প্রেমিক চাই, আমি বন্ধু চাই, এবং হচ্ছে কি মনে করেন আমি আমার সাথে সহযাত্রী চাই। হ্যাঁ, এইটা যদি না হয় আমার সাথে আসার দরকার নেই। তার মানে তোমার বিয়ে করবে না তুমি? যেহেতু এখন করবো না, অবশ্যই করবো, 100 করবো। মানে আমি তো সবসময় বলি, আল্লাহ যে কোনো মুহূর্তে আমার একটা বিয়ে দিয়ে দাও। এত মানুষ এত বিয়ে হয়, এত ডিভোর্স হয়, আমার একটা বিয়ে দিয়ে দাও। কিন্তু বিয়েটা করবো কাকে? ছেলেগুলোর শক্ত আছে, ছেলে, হ্যাঁ, বাচ্চা, হ্যাঁ, আমার ভীষণ বাচ্চা পছন্দ, কিন্তু মানে আমি তো একটা বাচ্চা মেয়ে, এখনো আমি নিজেকেই সামলাচ্ছি। সো বাচ্চা নিব কিনা বা অত দূর এখনো ভাবছি না, আগে নিজের মানুষটা জরুরি। সো এই তো, মানে আর আমার তো পড়াশোনা করা ছাড়া কোনো দাম নাই। সো আমি আর একটু পড়াশোনা করতে চাই। সো এবার ক্যারিয়ারে যেটা হচ্ছে যে আমি এবার যদি ফিরে যাই, ফিরে যাওয়ার পরেই হচ্ছে আমি একটা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চাই। আমার এই শরীর খারাপটা নিয়ে তো আমার জীবন থেকে প্রায় অনেকটা বছর চলে গেল। যাক, অনেক সুন্দর একটা আড্ডা হচ্ছে। আমি শেষ একটা প্রশ্ন করবো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, ভবিষ্যৎ চিন্তাটা কি, ভাবনাটা কি? ভবিষ্যৎ ভাবনা হচ্ছে, যেহেতু কমিউনিটি রিপ্রেজেন্ট করি, এখন গ্লোবাল করি, সো অবশ্যই কমিউনিটির জন্য কাজ করতে চাই, কিন্তু কী কী স্পেসিফিক কাজ করতেছি এগুলি বলবো না। এবং কমিউনিটি কাজ যেরকম করে যাচ্ছি আমি আমার প্ল্যান মতো আমি এগুলি করতেছি, এগুলি করব। আর যেহেতু এখন অ্যাক্টর, ফ্রিল্যান্স অ্যাক্টর, আমি বিভিন্ন চরিত্রে নিজেকে দেখতে চাই, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যতটুকু সুযোগ পাবো, যে আমাকে যতটুকু সুযোগ দেবে ততটুকু। আর হচ্ছে যে আমি এখন পর্যন্ত মনে হয় আমি বিয়ে করতে চাই, এই আজকে পর্যন্ত, কিন্তু মানে হুটহাট করে কাউকে জীবনে ঢুকিয়ে তাকে বের করে দিতে চাই না। সুইসাইড করার কারণটা? ওয়েল, এই মানুষটা আসলে আমার জীবনের খুব, আমি প্রেম শিখেছি এই ভদ্রলোকের কাছ থেকে, উনি আমাকে ভালোবাসতে শিখিয়েছেন। তারপরে আমাদের সম্পর্কটা একসময় আগালো, তারপর ফ্যামিলি অ্যাকসেপ্ট করলো না। ফ্যামিলি অ্যাকসেপ্ট করার পর আমি ঠিক আছে, ফ্যামিলি যেহেতু অ্যাকসেপ্ট করবেন, এবং সেও ফ্যামিলি বাইরে যেতে রাজি হচ্ছিল না, তারপর সে ফ্যামিলিতে রিইউনিয়ন করলো, তার ফ্যামিলি তাকে বিয়ে দেওয়া হলো। তো বিয়ের পরে যেটা সে ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারে না, সে সুইসাইড করে ফেলছে। না, এটা আসলেই আমার জন্য দুঃখজনক, আমি চাই না, এটা প্রাউডেরও কিছু নাই। বাট যেহেতু বিয়েটা করেছিল, সংসারটা করতো, আমি দেখতে ভালো লাগতো যে মানুষটা সুখে আছে। কিন্তু মানে প্রথম প্রেম তো মানুষের সবসময় আবেগের, অন্যরকম অনুভূতির। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম মানুষটা বিয়ে করেছে, ভালো আছে, এটাই শুনতে পাচ্ছিলাম। তো হঠাৎ করে তারপর যখন একটা মৃত্যু সংবাদ, এবং তারপরে আমি যেটা বললাম না, মন উঠে গেলে কিছু হয় না, আমি তাকে ইগনোরে রাখছিলাম, আমি ব্লক করি নাই। তারপরে যেদিন আমি মৃত্যু সংবাদটা শুনলাম, তারপরে আমি ইনবক্স ঘাটলাম, টানা 4 বছর ধরে সে আমাকে প্রত্যেকটা দিন টেক্সট করে গেছে, প্রত্যেকটা দিন। কিন্তু ওই যে আমি বড্ড অভিমানী, আমি একবার মন উঠে গেলে আমি ফিরেও তাকাবো না। হ্যাঁ, ওগুলি আমার স্মৃতিই আছে, আমি দেখি, মাঝে মাঝে দেখি, প্রেম দেখি। খারাপ লাগে না? খারাপ তো লাগে, প্রেম দেখতে তো ভালোও লাগে না, প্রেমের মুহূর্ত কে কি ছিল। তো এইটাই, সো আমি এইটাই বলতে চাই, সেটা হচ্ছে যে জীবনে একটা মানুষ থাকাটা খুব জরুরি, সহযোদ্ধা থাকাটা জরুরি। আমি এখানে হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, আমার কোনো জাতের ছেলে বিয়ে করতে সমস্যা নেই, সেটা যদি মানুষ হয়। আমার টাকা পয়সাও চাই না, আমাকে যে আমার চাহিদা খুব কম চাহিদার মানুষ আমি, মানে এত চাই আমি এসব চাই না। আমার সবচেয়ে ফেভারিট, আমি শান্তি চাই। এক্স্যাক্টলি। তাসনুভা, আমরা জানি একজন সামনে এগিয়ে চলা মানুষ। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, যে তাসনুভার অনেক কথা জমা আছে, তার মধ্যে থেকে ছোট্ট কোনো বিষয় যদি থাকে মেসেজ, দর্শকের উদ্দেশ্যে একটু বলুন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা তাসনুভাকে দেখেন, তাসনুভাকে ফলো করেন, তাসনুভাকে ভালোবাসেন, আমার যেটা মনে হয় এই ভালোবাসাই হচ্ছে আমার চলার পাথেও। ভীষণ রকমের কৃতজ্ঞ একজন মানুষ, আমি কৃতজ্ঞ থাকতে পছন্দ করি। তো বরাবরই আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে যে
আমার আমার জীবনের যা কিছু হওয়ার, যা কিছু না হওয়ার, যা কিছু ঘটার বা যা কিছু না ঘটার সব ঘটে গেছে, কিন্তু আপনার ঘরের পাশে একটা তাসনুভা আছে, আপনার ঘরের পাশে একটা শিশির আছে, যেই মানুষটার মানে একটু সাপোর্ট দরকার বা একটু ভালোবাসা দরকার। সো আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমার কথা চিন্তা করে সেই মানুষটার চলার পথটা একটু সহজ করে দেন। আর যদি সহজ করতে না পারেন, মুখ বন্ধ করে থাকেন, কিন্তু আপনি মানে ডিসাপোর্টিভ কোনো রোল প্লে করবেন না বা তার চলার পথে। এমনিতেই জীবন ভরা কাটা, অনেক কিছু ফেস করে আমাদেরকে বেঁচে থাকতে হয়, কিন্তু নতুন করে আপনারা কোনো ঝামেলা বা নতুন করে কোনো ধরনের কাটা বিচ্ছে দেবেন না, এইটুকুই বিনীত অনুরোধ। ব্যাস। অনেক সুন্দর কথা, এবং ধন্যবাদ দর্শক, আপনারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানটা দেখছেন এবং নিয়মিতই দেখেন বাংলাদেশ প্রতিদিনের আয়োজন। আশা করি সামনেও থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই আমাদেরকে আনন্দে রাখবেন, আনন্দ আসবেই। খোদা হাফেজ।